এনসিপির বিক্ষোভে পথে পথে বাধা, বিএনপির পাল্টা কর্মসূচিতে দিনভর উত্তেজনা। গঙ্গা চুক্তিতে ঢাকা দিল্লির নজর, তারেক রহমানের সফরে অধীর অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত হয়নি এখনো। একদিনে ধরা পড়ল 2 শীর্ষ সন্ত্রাসী, ঢাকা যশোরে সাঁড়াশি অভিযানে ডেভিড ইমন ও ডন লেদু গ্রেফতার। রাজধানীতে গ্যাস সংকটে ভোগান্তি কমছেই না, বিভিন্ন এলাকায় ভুতুড়ে বিদ্যুৎ বিলের খড়গ গ্রাহকদের উপর। এবং দেশে গত 6 মাসে অন্তত 86 শিশু খুন, অর্ধেকের বেশি ঘটনায় দায়ী আপনজন, প্রতিবেশী বেসরকারি সংস্থার তথ্য। বোনকে হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল ভাই তাহসিন। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পর সেই ক্ষত শুকিয়ে হাসি ফুটেছে সেই মুখে। আজ সেই ছোট্ট তাহসিনকে পরম মমতায় বুকে টেনে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নিয়ে সংবাদে থাকছে একটি প্রতিবেদন। পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে এনসিপির বিক্ষোভ। তবে পথে পথে বাধার মুখে পড়েছেন দলটির নেতাকর্মীরা, জানান যে কোনো মূল্যে হবিগঞ্জে ঢুকবেন তারা। অন্যদিকে বিএনপি, ছাত্রদল এবং এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় জারি রয়েছে 144 ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে দুপুরের দিকে যাত্রা করে এনসিপির নেতাকর্মীরা। শ্রীমঙ্গলে প্রবেশ করতে রাস্তা আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। শেষে বাধা পেরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে এনসিপির গাড়িবহর, কিন্তু কিছু দূর না যেতেই হবিগঞ্জের বাহুবল এলাকায় ফের আটকে দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তায় বসে পড়েন নাহিদ ইসলাম, ক্ষোভ প্রকাশ করেন আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে। পুলিশ বাহিনীর যেই ভূমিকা বিগত রেজিমে আমরা দেখেছি, যেটাকে একেবারে দলীয়করণ করে ফেলা হয়েছিল, রাজনৈতিক বিরোধী পক্ষকে দমন করতে ব্যবহার করা হয়েছে, ন্যায্য আন্দোলনকে দমন করতে ব্যবহার করা হয়েছে, আমরা একই চরিত্র এখন দেখছি। এক পর্যায়ে বাহুবলের রাস্তায় বসেই বিক্ষোভ প্রকাশ করেন এনসিপির নেতারা। অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা না নেয়ার। দা, কুড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র আছে আমাদের। ডান পাশে হলো ঘিরে রাখছে, এদের হাতে দা আছে। বাম পাশে যারা আছে এদের হাতে দা, কুড়াল আছে। আমাদের ছেলেদের গতকাল চোখ উঠিয়ে ফেলা হয়েছে, অন্ধ করে ফেলা হয়েছে। আমরা মামলা দিতে যাচ্ছি, মামলা দিতে দিচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে জানমালের ক্ষতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় দিনভর জারি ছিল 144 ধারা। বিজিবির পাশাপাশি মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। আর হবিগঞ্জের হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় এনসিপি। এ সময় সেখানে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরাও। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ছড়ায় উত্তেজনা, পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এছাড়া বিভিন্ন স্থানে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা। তানিম রহমান, চ্যানেল 24। এ বিষয়ে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। হবিগঞ্জ থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজহার উদ্দিন শিমুল। শিমুল, জানাবেন যে এনসিপির নেতাকর্মীরা আগে সড়কে অবস্থান করছিলেন, তারা বসেছিলেন, সেখানেই এখনো অবস্থান করছেন কিনা? আইন শৃঙ্খলা বাহিনী যদিও এর আগেও বলেছে যে পৌর এলাকায় 144 ধারা জারি, যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে তারা চিন্তিত, সেটা নিয়ে নেতাকর্মীদের সাথে কথাও হয়েছে নিশ্চয়ই। একটু জানাবেন এখন কি পরিস্থিতি সেখানে? রাশেদ, দৃষ্টি দেখুন, পরিস্থিতি কিন্তু আগের মতো, অর্থাৎ আগের মতোই 5টা থেকে আমরা যে চিত্র দেখিয়েছি এখন একই চিত্র রয়েছে এই এলাকায়। আমরা যে বাহুবল এলাকায় রয়েছি, এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দরা রয়েছে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, পাটোয়ারি, সার্জিস আলম, তারা এখনো কিন্তু এই সড়কে অবস্থান করছেন। এবং রাত যত গভীর হচ্ছে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ঠিক ততটাই বাড়ছে এবং এখানে কয়েক শতাধিক বিশেষ করে পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তারা পুরো রাস্তা কিন্তু
ব্যারিকেড দিয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমি বিকাল থেকে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা মামলা না করে হবিগঞ্জ থেকে তারা বের হবেন না। আপনাদের জানিয়ে রাখি, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যেহেতু আপনাদের পথসভা আগামীকালও এবং পরশু সিলেটের 6টি উপজেলা রয়েছে, সেটার নিয়ে আপডেট কি, তারা বলছেন এখনো তারা কোনো কিছু জানাতে পারছেন না। তবে এখানে দেখছি আমরা যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির যিনি সদস্য রয়েছেন অন্যতম সদস্য হাসনাত আব্দুল্লাহ, তার সাথে কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ বলছেন যেহেতু শহরের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে, তারা বলছেন তারা শহরে কোনো মিছিল বা সমাবেশ করবেন না বা কোনো বিক্ষোভ করবে না, তারা শুধু তাদের যারা সহকর্মী রয়েছে যাদেরকে মারধর করা হয়েছে গতকাল, যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে তারা কি মামলা করতে চান, সেই মামলার জন্য অন্ততপক্ষে তাদেরকে যেন হবিগঞ্জ পৌঁছাতে দেওয়া হয়। কিন্তু পুলিশ অনড় রয়েছে, পুলিশ কোনোভাবেই তাদেরকে এক চুল পরিমাণ আসলে নড়তে দিচ্ছে না। এবং আমরা দেখেছি এই কারণে এই যে মহাসড়কটি রয়েছে অর্থাৎ মৌলভীবাজার টু হবিগঞ্জ, আপনি জানেন সামনেই শায়েস্তাগঞ্জ, গুরুত্বপূর্ণ মহাসড়ক, এখানে প্রচুর যানবাহন আটকে রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি লাশবাহী অ্যাম্বুলেন্স সেটাও আটকে রয়েছে এবং কোনোভাবেই সেগুলো আসলে পুলিশ যেতে দিচ্ছে না। এবং মাহমুদা মিতু তিনি অভিযোগ করেছেন যে আসলে একটি অকারেন্স ঘটানোর জন্য মূলত এখানে শ্রমিকদেরও আসলে খেপানো হচ্ছে। সব মিলে আসলে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আমরা হয়তো পরবর্তী যে বুলেটিনগুলো রয়েছে সেখানে হয়তো পরবর্তী আপডেট জানাতে পারবো। রাশেদ, ডিস্ট্রিক্ট। শিমুল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজহারউদ্দিন শিমুল আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন হবিগঞ্জ থেকে। অন্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত। পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের পর কথা জানিয়েছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তবে প্রধানমন্ত্রী সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চলছে সম্ভাব্যতা বাছাই। বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেবার পর প্রথমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীনেশ ত্রিবেদী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে। এরপর গণমাধ্যমকে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। We are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and like I said, there is no issue which cannot be sorted out. Once the Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers, so things I'm looking forward to everything which is positive. পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্যতা পর্যালোচনা করা হচ্ছে। তার আশা সমতার ভিত্তিতেই এগিয়ে যাবে ঢাকা দিল্লি সম্পর্ক। দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। খলিলুর রহমান আরও জানান বাংলাদেশ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর, যেখানে পুনরায় ঝালাই করে নেওয়া হবে ওয়াশিংটনের সাথে সম্পর্ক। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, তারাও চাইছেন সম্পর্কটাকে আরও এগিয়ে নিতে। তো উনি পারস্পরিক সম্পর্কের সকল প্রধান দিক বোঝবার চেষ্টা করবেন। তার জন্য এটা এক্সপ্লোরেটরি বা উপলব্ধির সফর। পররাষ্ট্রমন্ত্রী বলেন নির্দিষ্ট কারোর সাথে সম্পর্ক উন্নয়ন মানে অন্য কারোর সাথে সম্পর্ক খারাপ হওয়া বোঝায় না। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনো সেটা করব না। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। ভোরে যশোর থেকে 3 সহযোগী সহ গ্রেফতার হয় কয়েক মাস ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা এই দুর্ধর্ষ সন্ত্রাসী। পুলিশ বলছে ভারতে পালানোর জন্য যশোরে অবস্থান করছিল 15 মামলার আসামি ইমন। নাম তার মোবারক হোসেন ইমন, যাকে অপরাধ জগতে সবাই চেনে ডেভিড ইমন নামে। কখনো দামি হোটেলে, কখনো অভিজাত এলাকায় মডেলের বেশে এমন সব ভিডিও ছড়িয়ে আলোচনায় এলেও দুর্ধর্ষ এই সন্ত্রাসীর ভয়ে গত কয়েক মাস ধরে ঘুম হারাম হয়ে গিয়েছিল অনেক শিল্পপতি, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষের। যখন যাকে ইচ্ছে খুন, মোটা অঙ্কের চাঁদা দাবি কিংবা গুলি করে ত্রাস সৃষ্টি, এমন সব ঘটনায় চট্টগ্রাম কাঁপানো শীর্ষ এই সন্ত্রাসী শেষ পর্যন্ত পুলিশের জালে। বুধবার ভোরে যশোরের ঝিকরগাছা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাড়ি কোথায় অরিজিন? বাড়ি স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা পুরান ঢাকাতে চাকরি করি। তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। আমার বাড়ি চট্টগ্রাম। নজরদারির একটা পর্যায়ে তারা গোপন সূত্রে জানতে পারে যে সে সম্ভবত ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে যশোরের পথে যাচ্ছে। যশোরের একটি থানা ঝিকরগাছা, ওখানে ধুমধুমপুর জায়গা থেকে তাকে গতরাতে আটক করে। ডেভিড ইমন আলোচনায় আসে 2024 সালের 5 আগস্টের পর। শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ পালিয়ে বিদেশে অবস্থান করলেও ছোট সাজ্জাদ ও রায়হানকে নিয়ে তার বাহিনী চালায় এই ইমন। যদিও ছোট সাজ্জাদ আগেই ধরা পড়ে আছে কারাগারে। সে সাজ্জাদ বাহিনীর রাইট হ্যান্ড, প্রথম পার্সন। সে অতীতে বেশ কিছু কিলিং ঘটিয়েছে এই চট্টগ্রাম মহানগর সহ গ্রেটার চট্টগ্রামে, এবং তার বিশেষ বিশেষ বাহিনী আছে। সে বাহিনীর ভিতরে ভারী অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র আছে। ইমন সবশেষ আলোচনায় আসে গত 13 জুলাই নগরীর বাকুলিয়ায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনএ 2 কোটি টাকা চাঁদা চেয়ে না পেয়ে সহযোগীদের দিয়ে হামলা ভাঙচুরের ঘটনায়। এরপর নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী, হন্য হয়ে খুঁজতে থাকে বেপরোয়া সন্ত্রাসী ইমনকে। আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনো না চিনার মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। এর আগে গেল জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শিল্পপতি আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান এবং মোস্তাফিজুর রহমানের বাড়িতে কোটি টাকা চাঁদার জন্য দুবার প্রকাশ্যে গুলিবর্ষণ করে ভয়ঙ্কর এই সন্ত্রাসীর সহযোগীরা। মহানগরে ত্রাস সৃষ্টিকারী ইমনের বাড়ি ফটিকছড়ির কাঞ্চননগরে। পুলিশের তথ্য মতে সাজ্জাদ ইমন বাহিনীতে শুটার আছে 50 জনের মতো, যাদের হাতে আছে ভয়ঙ্কর সব অস্ত্র। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে বিএনপি নেতা বাদশা খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মনোয়ার হাসান জীবন ওরফে ডন লেদু। রাজধানী মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্রের যোগান দেয় জীবন। ফুটবল বিশ্বকাপ নিয়ে দ্বন্দ্বে এ মাসের শুরুতে রাজধানীতে খুন হন বিএনপি নেতা আবুল বাশার বাদশা। হত্যাকাণ্ডে উঠে আসে তালিকাভুক্ত সন্ত্রাসী মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানের নাম। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বাশার হত্যায় মোহাম্মদপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে জীবনকে। চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জমি দখল সহ 32টি মামলা আছে তার বিরুদ্ধে। লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সহ 32টি মামলা রয়েছে। ইতিপূর্বে 2010 সালে ঘটে যাওয়া আলোচিত ওয়াহিদুজ্জামান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হন এবং 2012 সাল পর্যন্ত হাজতবাস করেন। এছাড়াও 2021 সালে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে র্যাব 4। র্যাব বলছে, একসময় বিএনপি করলেও অপকর্মের দায়ে দল থেকে বহিষ্কার করা হয় জীবনকে। আবুল বাশার হত্যায় অস্ত্র সরবরাহ করেন আরেক আসামি পারভেজকে। প্রতিনিয়ত অত্র এলাকাবাসীগণ তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা ইত্যাদি বিষয়ে র্যাবের নিকট ফোনে অভিযোগ জানিয়ে থাকে। ভুক্তভোগীগণ চাইলে তার বিরুদ্ধে এখন প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে পারে। এই র্যাব কর্মকর্তার দাবি, আগের তুলনায় অপরাধ কমেছে আদাবর মোহাম্মদপুরে। এখন সবাইকে তো স্যাটিসফাইড করা আমাদের পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি, বাট আমরা জানি হোয়াট উই আর ডুইং। আমরা উই আর ডুইং আওয়ার পার্ট ওয়েল। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। আগামীকাল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্প্রতি এই মামলায় আত্মসমর্পণের কথা জানিয়েছেন লতিফ সিদ্দিকী। সময় উপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব জানিয়েছেন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেছেন,
ব্যবসায়ীদের নিয়ে প্রধানমন্ত্রী বিশেষভাবে চিন্তাভাবনা করছেন, এতে সংকট সমাধানে আশা জাগাচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পরে জানানো হয়, বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ এবং সেচের ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকায় শিগগিরই 2টি প্রকল্পের কাজ শুরু হবে। বোনকে হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুনলেন তাহসিনের স্বপ্নের কথা। এবং একই সাথে প্রধানমন্ত্রী এও আশ্বাস দিয়েছেন যে তিনি স্বপ্ন পূরণে পাশে থাকবেন। উপহার দেন তারই সই করা একটি ফুটবল। আবির হোসেনের রিপোর্ট। এক বছর আগের বিষাদময় জুলাই, উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনার মর্মান্তিক দিনে প্রিয় বোন তাসনিয়াকে হারিয়ে হাসতেই যেন ভুলে গিয়েছিলেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহ। প্রিয় বোনকে বাঁচাতে পানির বোতল নিয়ে দৌড়ে যাওয়া সেই অবুঝ শিশুর জীবন থেকে হুট করেই যেন হারিয়ে গিয়েছিল সব আলো। সময় স্রোতে সেই মেঘাচ্ছন্ন মনে আজ আবার ফুটেছে রোদের আলো। আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেয়া তাহসানের উচ্ছ্বসিত হাসি ছুঁয়ে যায় কোটি মানুষের হৃদয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সে ছবির পেছনে বিষাদময় ইতিহাস জানতে পেরে তাহসিনকে পরম মমতায় ডেকে পাঠান প্রধানমন্ত্রী। বাবাকে নিয়ে সাক্ষাৎ করতে আসা তাহসিনকে পরম স্নেহে বুকে টেনে নেন তারেক রহমান। শোনেন বড় হয়ে ব্যবসায়ী হয়ে মানুষের সেবা করার স্বপ্নের কথা। তাহসিনের প্রিয় খেলা ফুটবল জেনে উপহার দেয়া নিজের স্বাক্ষর করা একটি বল। একই সাথে সন্তান হারানো পিতার প্রতি প্রকাশ করেন গভীর সমবেদনা। প্রধানমন্ত্রীর উষ্ণ আতিথেয়তা ও পরম স্নেহে মুহূর্তই কেটে যায় ছোট্ট তাহসিনের সব দ্বিধা। বোন হারানোর গভীর কষ্ট বুকে চেপে নতুন উদ্যমে বাঁচার প্রেরণা আর সে চিরচেনা ভুবন ভোলানো হাসি নিয়ে স্বপ্নের নতুন এক ভোরের দিকে পা বাড়িয়েছে এই ছোট্ট তাহসিন। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। কিছুতেই কাটছে না গ্যাস সংকট। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত বিভিন্ন যানবাহনের চালকরা। দিন শেষে আয় নেমে এসেছে অর্ধেকে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে কাটলো 4 ঘন্টা। মিটারের কাঁটা একটু একটু করে এগোলেও পাম্পের সামনে গাড়ির সারি যেন শেষ হতেই চায় না। এই দৃশ্য এখন রাজধানীর প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে। সিএনজি চালকরা বলছেন, স্বাভাবিক সময়ে যেখানে 2 মিনিটে গাড়ি রিফুয়েল করা যেত, এখন গ্যাসের চাপ কম থাকার কারণে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। সিরিয়াল দেবো 2-3 ঘন্টা, আবার এই 50-60 টাকার পামু, সারাদিনে জমা উঠে দিয়ে কষ্ট হয়ে যায়। তারপরে আমরা ইনকাম করবো কি? আমি কি করবো? 5 ঘন্টা পর গ্যাস উঠে 100 টাকা 50 টাকা, এদিকে 2 টিপ মারলেই শেষ। একই অবস্থা ভাড়ায় চালিত প্রাইভেট কার চালকদের। দিনে 3 থেকে 4 ঘন্টা কেবল গ্যাস নেওয়ার জন্য ব্যয় হওয়ায় কমে গেছে ট্রিপের সংখ্যা। ফলে দিন শেষে আয় নেমে এসেছে অর্ধেকে। রাত্রে করে সিরিয়াল দিতে হয়, গ্যাস না থাকলে যেমন গাড়ি তেলে চালাইতে হয়, এই আর কি, ডিউটি ম্যানেজ করা যায় না, সব কিছু মিলাই আর কি সমস্যা। এই গ্যাস আনতে যাই রাত 10টায়, আর ভোর 6টা বাজে আমি গ্যাস পাই না। সেখানে আবার পরের দিন বেলা 8টা 9টা 10টা 11টাও বাজে। আবার এমনকি নজলের কাছে গিয়া বলে গ্যাস নাই, বন্ধ। ভোগান্তি শুধু চালকদের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপর। যাত্রীর থেকে আমরা একটু বেশি ভাড়া নিই, কারণ যেখানকার ভাড়া 200 টাকা আমরা হয়তো 220-30 টাকা, সময়তে 250 টাকা নিই, কারণ টিপ তো সারাদিন মারতে পারি না। সমস্যা হচ্ছে এটাই। দিনের পর দিন চলতে থাকা এমন পরিস্থিতি দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। নোয়াখালীর সেনবাগে শুরু হয়েছে নতুন গ্যাস কূপের খনন কাজ। সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের কাজ শুরু করে বাপেক্স। তবে 45 দিন খনন এবং 15 দিন পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে মজুদ গ্যাসের পরিমাণ। এখান থেকে প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাপেক্স জানিয়েছে, প্রাথমিকভাবে এই কূপটি 1550 মিটার খননের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর 1361 মিটার এবং 1450 মিটার নিচে 2টি জোনে মিলতে পারে প্রাকৃতিক গ্যাস।
stop it. It's a noodles, fun harvest. Cup noodles, amazing taste. It's a noodles, enjoy the best. Let's vibe. It's a noodles, fun harvest. Cup noodles, amazing taste. It's a noodles. আবারও ভুতুরে বিদ্যুৎ বিলের কবলে রাজধানীবাসী। মিরপুর, আদাবর, মোহাম্মদপুর, বসুন্ধরা সহ বেশ কয়েকটি এলাকায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল এসেছে গ্রাহকদের। এবং তারা দাবি করে বলছেন যে বাসায় নতুন ইলেকট্রনিক ডিভাইস যোগ না হলেও জুন মাসের বিল আগের মাসের চেয়ে দ্বিগুণ। গ্রাহকদের এই অভিযোগের নিষ্পত্তি হবে কিভাবে, এমন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি বিইআরসি চেয়ারম্যান মাহবুবুর রহমান। বিস্তারিত জানাবেন। কোটি মানুষের মেগাসিটি ঢাকায় নিত্য নতুন ভোগান্তির শেষ নেই। এরপর নতুন করে যোগ হয়েছে ভুতুরে বিদ্যুৎ বিল। 3 সদস্যের পরিবার নিয়ে মোহাম্মদপুরের আদাবরে থাকেন নাসরিন নাহার। প্রতি মাসে বিদ্যুৎ খরচের জন্য তাকে গুনতে হতো 7 থেকে 8 হাজার টাকা। কিন্তু হঠাৎ করেই জুন মাসে দ্বিগুণ বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত পড়ে তার। তো আমি নর্মালি যেরকম এসি সারি সেটার থেকেও কম ছাড়া হয়েছে। বেসিক্যালি আমাদের আসে আপনার যদি স্বাভাবিক যদি আমি ধরি, আমি স্বাভাবিক ধরলে আমাদের 6 স্বাভাবিক, সেখানে 2-1 মাসে বেশি গরম হলে 7 কি 7.5, কিন্তু এবার এসছে আমাদের 14। জুন মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিড়ম্বনার শিকার রাজধানীর মিরপুর, বসুন্ধরা সহ আরও কয়েকটি এলাকার অনেক বাসিন্দা। তাদের অভিযোগ, বাসায় নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইস যুক্ত না হলেও হু হু করে বাড়ছে বিদ্যুৎ বিল। বিল এরকম 7,000, 8,000, বড়জন 9,000, মানে 10,000 কোনোভাবেই ক্রস করেনি, একদম গ্রীষ্মকালে। তো এখন তো বর্ষাকালে আমার ওইভাবে এসি চলে না, আমার ওইভাবে অন্য কোনো বাড়তি কিছু চলে না। সেখানে আমার বিল এই মাসে 17,906 টাকা। জুনে হচ্ছে 16,500 টাকা বিল আসছে আমার, যেটা একদম না, আমাদের সাথে সামঞ্জস্যই হচ্ছে না। কারণ এই কারণে যে আমরা জুনের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা দেশের বাইরে ছিলাম। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে কথা বলতে চাইলে রাজি হননি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান। যদি এই সমস্যা সমাধানের এখতিয়ার তাদেরই। প্রথমত বাসা বাড়িতে আর দেবে না। জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, অস্বাভাবিক বিলের অভিযোগ দীর্ঘদিনের হলেও সমাধান দিতে ব্যর্থ হয়েছে বিইআরসি। ফলে নানান ব্যাখ্যা দিয়ে দায় সারতে হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে। এইভাবে টাকা বিল বেড়ে যাচ্ছে, তাদের কথা সত্যি কিনা সেটাও তো দেখতে হবে যাচাই করে। অবশ্য সরকারের এখানে উদ্যোগ নেওয়াটা খুব প্যাসিভ, কারণ তো স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে তো বিআরসিতে তারা প্রতিষ্ঠিত করেই রেখেছে, সুতরাং ওই কাজটা তো তাদের। এবং সেটা আমরা বুঝতে পারছি যে সেটার নিষ্পত্তি করতে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষীয় ব্যক্তিবর্গরা। তার পরামর্শ, অস্বাভাবিক বিলের অভিযোগ খতিয়ে দেখতে হবে তৃতীয় পক্ষের মাধ্যমে। পাশাপাশি বিইআরসি, ভোক্তা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানকে নিয়ে কমিটি গঠন করে নিষ্পত্তি করতে হবে প্রতিটি অভিযোগের। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।